আজকের এই এক্সপ্লেনারে আমরা একেবারে সরাসরি এমন একজন কিংবদন্তির মায়াময় জগতে পা রাখতে চলেছি, যিনি তার লেখনী আর চলচ্চিত্রের মাধ্যমে দশকের পর দশক ধরে আমাদের কৈশোরকে নতুন করে গড়তে শিখিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি মাস্টার স্টোরি টেলার সত্যজিৎ রায় সম্পর্কে। তার এই জাদুকরী জগতের দরজা দিয়ে একবার ঢুকলে আমরা দেখতে পাব বিজ্ঞান, রহস্য আর অসীম কল্পনার এক অপূর্ব, বলতে পারেন একেবারে অবিশ্বাস্য একটা মেলবন্ধন। তো চলুন এই অভাবনীয় ভ্রমণের সূচনা করা যাক। এই উক্তিটা একটু খেয়াল করুন। সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিখুঁতভাবে তুলে ধরতে গেলে বলতেই হয় তার গল্পগুলো কিন্তু কোনোভাবেই নিছক বিনোদন নয়। এগুলোর রহস্য, অসীম কৌতূহল আর কল্পনার এক জ্যান্ত দুনিয়া। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে তিনি তার মানবতাবাদ, বিজ্ঞান এবং যুক্তিবোধের নিজস্ব একটা লেন্স দিয়ে আমাদের চারপাশের এই সাধারণ জগৎটাকে এক সম্পূর্ণ নতুন, রোমাঞ্চকর রূপ দিয়েছেন। আমাদের প্রথম অধ্যায়, জাদুকরী জগতের প্রবেশদ্বার বা গেটওয়ে টু দ্য ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। ১৯৬০-এর দশকে সন্দেশ পত্রিকা যখন নতুন করে প্রকাশিত হল, ভাবুন তো ব্যাপারটা, সেটি কিশোর পাঠকদের কাছে আক্ষরিক অর্থেই এক নতুন জগতের দরজা খুলে দিয়েছিল। ১৯৬১ সালে প্রফেসর শঙ্কু এবং ৬৫ সালে ফেলুদার প্রথম আত্মপ্রকাশ কিন্তু ঘটেছিল এই পত্রিকার পাতাতেই। এখানে সবচেয়ে চমৎকার বিষয় হল, সত্যজিৎ রায় তার তরুণ পাঠকদের কখনোই অতিরিক্ত পণ্ডিত বা পাকা বয়স্কদের মতো আচরণ করতে বাধ্য করেনি, বরং তিনি তাদের বয়সের স্বাভাবিক যে নিষ্পাপতা সেটা বজায় রেখেই চমৎকার সব গল্প সাজিয়েছেন। সত্যজিৎ রায়ের লেখায় এই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার ধারণাটা কিন্তু অত্যন্ত স্পষ্ট। তার জগৎটা একেবারে আমাদের দৈনন্দিন জীবনের মতোই চেনা, তাই না? কিন্তু সেই চেনা গণ্ডের ভেতর দিয়েই তিনি আচমকা আমাদের নিয়ে যান এক অজানা রোমাঞ্চে। এটা এমন একটা সাইকোলজিক্যাল প্লেগ্রাউন্ড বা মানসিক খেলার মাঠ তৈরি করে, যেখানে কিশোর মন একই সঙ্গে স্বপ্ন দেখতে শেখে এবং দারুণ একটা মানসিক দৃঢ়তা অর্জন করে। এবার চলে আসছি পরের অংশে, রহস্য ও বিজ্ঞানের মেলবন্ধন, ব্লেন্ড অফ মিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তার কাজগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় গল্পগুলো আসলে রোমাঞ্চকর অভিযানের মোড়কে এক দারুণ শিক্ষামূলক হাতিয়ার। কোনো বোরিং লেকচার নেই, অথচ একদিকে যেমন রয়েছে অপরাধ সমাধানের নিখাত যুক্তি নির্ভর জগৎ, অন্যদিকে রয়েছে কল্পবিজ্ঞানের সাহায্যে ভবিষ্যতের দিকে অসীম যাত্রা। নিছক বিনোদনের পাশাপাশি তিনি পাঠকের মনে একটা গভীর বৌদ্ধিক অনুসন্ধান জাগিয়ে তুলেছেন। তার এই কল্পনার জগতে মূল কয়েকটি স্তম্ভ রয়েছে, যেগুলো গল্পের ভিত্তি গড়ে দেয়। বৈজ্ঞানিক অনুসন্ধান, নিখুঁত পর্যবেক্ষণ আর নতুন নতুন জায়গা ভ্রমণের মাধ্যমে ভৌগোলিক জ্ঞানের প্রসার, এই সব কিছুই সত্যজিতের গল্পের অবিচ্ছেদ্য অংশ। ফেলুদার ভাই তোপসের বয়ানে আমরা এই সব কিছু একেবারে সচক্ষে দেখতে পাই। তোপসের মতো পাঠকরাও যেন গল্পের ভেতর দিয়ে সততা আর সহমর্মিতা শেখে, আর তাদের মনে জন্ম নেয় চারপাশ নিয়ে অন্তহীন প্রশ্ন। আমাদের পরের বিষয় ফেলুদা ও শঙ্কুর বৈপরীত্য, কন্ট্রাস্টস অফ ফেলুদা অ্যান্ড শঙ্কু। এবার দুটো দারুণ ইন্টারেস্টিং চরিত্রের মুখোমুখি হওয়া যাক। একদিকে আমাদের ফেলুদা, কলকাতার ২১ নম্বর রাজেন সাহা লেনের বাসিন্দা, ২৭ বছর বয়সী, সুঠাম, ৬ ফুট ২ ইঞ্চি লম্বা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যিনি মার্শাল আর্টেও রীতিমতো দক্ষ। অন্যদিকে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, বিহারের গিরিডির বাসিন্দা, স্কটিশ চার্চ কলেজের অবিবাহিত বয়স্ক এক পদার্থবিজ্ঞানের অধ্যাপক। ইনি আবার ৬৯টি ভাষা জানেন। বুঝতেই পারছেন, দুজনের শারীরিক এবং বাহ্যিক পার্থক্য একেবারে আকাশ-পাতাল। ফেলুদার সবচেয়ে বড় হাতিয়ারের নামটা আমাদের সবারই জানা, মগাস্ত্র। এটি অত্যন্ত চিত্তাকর্ষক একটি ধারণা। গায়ের জোর বা শারীরিক বল প্রয়োগ নয়, বরং বুদ্ধি, তীব্র পর্যবেক্ষণ এবং যৌক্তিক বিশ্লেষণ দিয়ে পৃথিবীর যে কোনো কঠিন ধাঁধার সমাধান করা সম্ভব, এটাই মগাস্ত্রের মূল কথা। হ্যাঁ, খুব বিপদে পড়লে আত্মরক্ষার জন্য তিনি নিজের .32 কোল্ট রিভলভারটি রাখেন ঠিকই, তবে তার আসল শক্তি কিন্তু ওই মগজেই। আর এই মগজের শক্তিরই চূড়ান্ত নিদর্শন আমরা পাই প্রফেসর শঙ্কুর অভাবনীয় সব আবিষ্কারের তালিকায়। অ্যানিহাইলিন, মিরাকিউরল কিংবা অমনিস্কোপ, নামগুলো শুনলেই ভবিষ্যতের একটা দুর্দান্ত ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? আর তার এই বিশ্বজুড়ে কল্পবিজ্ঞানের অভিযানে সর্বক্ষণের সঙ্গী হিসেবে কারা থাকে? তার বিশ্বস্ত চাকর প্রহ্লাদ, পোষা বিড়াল নিউটন এবং করভাস নামের সেই দারুণ বুদ্ধিমান কাকটা। এবার আলোচনা করব
বাস্তব ও কল্পনার সেতুবন্ধন নিয়ে ব্রিজিং রিয়ালিটি অ্যান্ড ইম্যাজিনেশন। ছিন্ন মুস্তারর অভিশাপ বা ফেলুদার বিহারকেন্দ্রিক অভিযানগুলোর ভৌগোলিক বিবরণগুলো খেয়াল করেছেন কখনো? অত্যন্ত নিখুঁত। সন্ধ্যায় খড়গপুর হয়ে কলকাতা থেকে রওনা দেওয়া, রাতে রাঁচির অ্যাম্বার হোটেলে থাকা এবং পরদিন সকালে হাজারিবাগে পৌঁছানো, এত পুঙ্খানুপুঙ্খ ভৌগোলিক বিবরণ আর নিখুঁত ট্রাভেলগ তিনি ব্যবহার করেছেন যে মনে হয় যেন আমরাও ফেলুদার সাথে সফর করছি। এতে করে গল্পের রহস্য সমাধানের পাশাপাশি পাঠকদের বিশ্বদর্শনও ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এই দুই চরিত্রের অভিযানের পার্থক্যটাও বেশ চমৎকার। ফেলুদা যেখানে আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন ভারত আর বাংলার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকার নানা রহস্য, সেখানে প্রফেসর শঙ্কু আমাদের নিয়ে গেছেন আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে একেবারে বিশ্বজুড়ে, কখনো সাহারা মরুভূমিতে, কখনো বা সোজা মহাশূন্যে। দুটো ক্ষেত্রই কিন্তু পাঠককে রুদ্ধশ্বাস বিনোদনের সাথে সাথে গভীরভাবে শিক্ষিত করে তোলে। আমাদের পরবর্তী অংশ, লেখক ও চিত্রকর সত্যজিৎ। সত্যজিৎ, অথর অ্যান্ড ইলাস্ট্রেটর। তথ্যগুলো বিশ্লেষণ করলে একটা দারুণ ব্যাপার বোঝা যায়। তিনি একাধারে যেমন ছিলেন অনবদ্য লেখক, ঠিক তেমনি ছিলেন অসাধারণ এক চিত্রকর। কর্মজীবনের শুরুতে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার অভিজ্ঞতা তাকে এই ভিজুয়াল স্টোরি টেলিংয়ে ভীষণভাবে সাহায্য করেছিল। তিনি নিজেই তার বইয়ের প্রচ্ছদও অলঙ্করণ করতেন, যা পাঠকদের মনে গল্পের দৃশ্যগুলোকে একেবারে জ্যান্ত করে তুলত। আর তার সাহিত্যকে সিনেমায় রূপান্তরের কৌশল, সেটা তো রীতিমতো চমকপ্রদ। সিনেমা নির্মাণের ক্ষেত্রে শুধু ক্যামেরাই নয়, তার ডিজাইন করা পোস্টারগুলো যেন কথা বলত। একটু খেয়াল করুন, দেবী ছবির পোস্টারের লেখার স্টাইলেই দেখা যায় মন্দিরের পিলারের ছাপ। শতরঞ্জকে খিলাড়ির ইংরাজি ফন্টের ভেতরে লুকিয়ে আছে দাবার খুঁটি। চিড়িয়াখানার বিজ্ঞাপনে অক্ষরের নিচ থেকে চুইয়ে পড়ছে রক্তের ফোঁটা। আবার জয়বাবা ফেলুনাথে অক্ষরের বাঁকেই যেন লুকানো আছে একটা রিভলভার। ভাবা যায় কতখানি সূক্ষ্ম এই কাজগুলো। সিনেমা শুরু হওয়ার আগেই টাইপোগ্রাফি তার গল্প বলা শুরু করে দিত। শুধু তাই নয়, তার সিনেম্যাটিক ফ্যান্টাসিতে সাইকেডেলিক আর্টের প্রভাবও কিন্তু দারুণ স্পষ্ট। হীরক রাজার দেশে সিনেমায় আমরা যে অদ্ভুত যন্ত্র, পোশাক এবং টেলিপোর্টেশনের মতো ব্যাপারগুলো দেখি, তা অনেকটা আর্থার সি ক্লার্কের আমন্ত্রণে 2001 আ স্পেস অডিসি ছবির সেট পরিদর্শনের প্রভাব। এই সায়েন্স ফিকশনের নান্দনিকতা তিনি দারুণ মুনশিয়ানায় নিজের কাজের সাথে মিশিয়ে নিয়েছিলেন, যা সে যুগের তুলনায় ছিল অনেকটাই এগিয়ে। চলে এসেছি সেই অধ্যায়ে, কালজয়ী সৃষ্টির উত্তরাধিকার, লেগেসি অফ টাইমলেস ক্রিয়েশনস। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও তার সৃষ্টি কালজয়ী হওয়ার পেছনে বেশ কিছু শক্ত কারণ লুকিয়ে আছে। সত্যজিৎ রায়ের গল্পে সবসময় পুরনো আর নতুন মূল্যবোধের একটা দারুণ সংঘাত দেখা যায়। তার চরিত্রে থাকে গভীর মানবতাবোধ। তিনি শিশুদের পৃথিবীকে দেখেছেন তাদেরই নিষ্পাপ কৌতূহলী চোখ দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, তাদের বুদ্ধিমত্তাকে তিনি চরম সম্মান দিয়েছেন। এমনকি তার গা ছমছমে ভূতের গল্পে, যেমন ধরুন ফার্স্ট ক্লাস কামরা বা রতনবাবু আর সেই লোকটাতেও, একটি ট্রেনকেই আস্ত একটা রহস্যময় চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই অসাধারণ সূক্ষ্ম ব্যাপারগুলোই তার সাহিত্যকে অনন্য করে তুলেছে। পুরো আলোচনার শেষে আমাদের জন্য একটা প্রশ্ন থেকেই যায়। সত্যজিৎ রায়ের এই যুক্তি, বিজ্ঞান এবং মানবতাবাদের অপূর্ব মেলবন্ধন কিভাবে আজও আমাদের কল্পনা শক্তিকে শান দিয়ে চলেছে? কিভাবে তা আমাদের চারপাশের জগৎটাকে দেখার ভঙ্গি পাল্টে দেয়? একজন মাস্টার স্টোরি টেলারের জাদুকরি দরজার ভেতর দিয়ে একবার হাঁটলে আমাদের চিন্তাধারা যে আর কখনোই আগের মতো থাকে না, এটাই বোধহয় তার সবচেয়ে বড় ম্যাজিক। আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।